ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আর আজকের ঘটনাটি শুনতে আপনারা আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, আমরা দেরি করব না, আমরা সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমি শামীম। আমাদের শহরে একটি পরিত্যক্ত হসপিটাল আছে। হসপিটালটি বহু বছর আগে থেকেই পরিত্যক্ত। মানুষ বলতো সেখানে রাতে আজব সব শব্দ শোনা যায়, আহাজারি, ফিসফাস, কখনো হালকা পায়ের আওয়াজ। এক রাতে আমরা কিছু বন্ধু মিলে ঠিক করলাম আমরা হসপিটালের ভিতর ঢুকবো। টর্চের আলোয় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। সব কিছু কেমন ছায়ার মতো ঠেকছিল। হঠাৎ এক ঘরের সামনে এসে আমরা থমকে গেলাম। ঘরের মধ্যে একটি স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা কিছু পড়ে আছে। সবাই ভেবেছিলাম হয়তো পুরনো কোনো যন্ত্রপাতি। সাহস করে আমাদের ভিতর থেকে একজন টর্চের আলো ফেলে কাপড় সরিয়ে দেখতে গেল এবং সে দেখতে পেল একটি পচাগলা লাশ রাখা ওই স্ট্রেচারে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে চারপাশটা ঠান্ডা হয়ে গেল। বাতাসে ভেসে আসছিল বিচ্ছিরি দুর্গন্ধ। টর্চগুলো একে একে নিভে গেল। ঘরের ভিতর এক কোণ থেকে শব্দ আসতে লাগলো, কে যেন দমিয়ে দমিয়ে শ্বাস নিচ্ছে। আমরা দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু দরজা আপনা আপনি থেকে বন্ধ হয়ে গেল। কেউ একজন ফিসফিস করে বলছিল, আমাকে ছেড়ে যেও না, আমাকে দাফন করে যাও। পুরাতন দরজা হওয়ার কারণে আমরা কোনো রকম দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসি। আমরা দৌড়চ্ছিলাম এবং স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমাদেরকে ডাকছে সে এবং বলতেছে, আমাকে রেখে যেও না, আমাকে দাফন করে যাও। ওই রাতেই আমরা বিষয়টি পুলিশকে জানালাম। পরদিন সকালে পুলিশ আসলো। এসে দেখে ঘরের কোণে কোনো লাশ নেই, কোনো স্ট্রেচারও নেই, শুধু একটা পুরানো রক্তমাখা সাদা কাপড় পড়েছিল মেঝেতে। তারপর এই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। লোকজন দেখলেই আমাদের ডেকে জিজ্ঞাসা করতো ওই দিন কি হয়েছিল। তা হঠাৎ একদিন এলাকারই এক মুরব্বী, দাদু বলে ডাকি আমরা, সে আমাদেরকে ডেকে কাছে নিয়ে বলল, তোমাদের এই বয়সটা উত্তেজনার, তোমাদের এই বয়সে আমরাও অনেক কিছু করেছি, তাই বলে কখনো সীমা লঙ্ঘন করো না। তোমরা যে ওই পুরানো হসপিটালে গেছো, তোমরা কি জানো ওইখানের ইতিহাস সম্পর্কে? তারপর আমরা চাপা স্বরে বললাম, না দাদু, আমাদের তো কেউ কখনো সঠিকভাবে কিছু বলে নাই। লোক মুখে অনেকবার শুনেছি ওইখানে নাকি আত্মাদের বসবাস, কিন্তু আমরা কখনো বিশ্বাস করিনি। ঠিক তখনই দাদু আমাদেরকে থামিয়ে দিলেন এবং দাদু একটু হাসি দিয়ে বলে উঠলেন, এটাই তো তোমাদের সমস্যা, আল্লাহ বাঁচাইছে, তোমাদের কোনো বড় ক্ষতি হয় নাই। দাদু বললেন, ওই পাড়ার জাহাঙ্গীরের ছেলের কথা শুনছো তোমরা? আমরা বললাম, হ্যাঁ দাদু, ওই যে একটা ছেলে কি যেন একটা অসুখে আক্রান্ত হয়ে শুকাতে শুকাতে মারা গিয়েছিল, ওই ছেলেটার কথা বলতেছেন না? দাদু বললেন, হ্যাঁ। ওর এই অসুখের পিছনে কারণ কি জানো তোমরা? আমরা বললাম, না দাদু। দাদু বললেন, ও একদিন সন্ধ্যার পরে ওই হসপিটালের সামনে দিয়ে আসার সময় একটা মহিলার কণ্ঠে ডাক শুনতে পায়। সে ডাক টের পেয়ে হসপিটালের ভিতরের দিকে আগায়া যায় এবং একটু আগাতেই দেখে একটা স্ট্রেচারের উপর একটা বিভৎস আকৃতির মহিলা শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে খুব বাজেভাবে হাসতেছে। ওইটা দেখে ওই ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না ওইখানে, এক দৌড়ে বাড়িতে চলে আসে। ওই দিন রাতে তার রক্তবমি শুরু হয়ে যায়। এরপরে যে ওই ছেলেটার কি হইল আর ভালোই হইল না, কেমন জানি ভিতর থেকে কেউ ওকে তিলে তিলে খেয়ে ফেলছে। তারপর আমরা জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদু, সবই বুঝলাম, কিন্তু আপনি যে বললেন ওইখানে আত্মার বসবাস, এই আত্মার পিছনে কাহিনী কি? দাদু বললেন, আত্মা বললে ভুল হবে, বলো অভিশপ্ত আত্মা। আর তারপর দাদু বলতে শুরু করলেন, সে অনেক বছর আগের কথা। ওইখানে রাত্রে যে ডক্টররা থাকতো তাদের রান্না বান্না করে খাওয়ানোর জন্য একজন মহিলাকে রাখা হয়েছিল। তা ওই যে হুমায়ুন ডাক্তার বেজম্মা, ও ডাক্তার হলে কি হবে? ওরে দেখলেই আমার মনে হতো একটা শয়তান। ওর নজর পড়ে ওই মহিলার উপর। একদিন রাতে ও ওর এক সহকারীকে নিয়ে ওই মহিলাকে মুখ বেঁধে ধর্ষণ করে। তা এক পর্যায়ে শ্বাস আটকে ওই মহিলাটি মারা যায়। তারপর ওরা কি করবে বুঝতে না পেরে মহিলাটির মৃত দেহটি ওই রাতে হসপিটালের ছাদ থেকে নিচে ফেলে দেয় আত্মহত্যা বলে চালানোর জন্য। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন রাতে ওই ডক্টরটা ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এবং তার অপকর্মের কথা নিজেই চিঠিতে লিখে যায়। তৎক্ষণাৎ পুলিশ তার সহকারীকে গ্রেপ্তার করে। তার মুখ থেকে সম্পূর্ণ সত্যটা জানা যায়। তারপর থেকে হসপিটালে নানা ভৌতিক সমস্যা দেখা দেয়। ওইখানে থাকা কর্মচারীরা রাতে প্রায় শুনতে পেত
আমাকে দাফন করে যা। এবং তারপর থেকে ধীরে ধীরে হসপিটালটি বন্ধ হয়ে যায় এবং হসপিটালটি হয়ে ওঠে একটি অভিশপ্ত পুরী। সো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ঘটনাটি। যদি ঘটনাটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।